সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমরা সমাস সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ আমরা জেনেছিলাম সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা কি এবং সমাসের শ্রেণীবিভাজন সম্পর্কে। তো সমাসের শ্রেণীবিভাজন সম্পর্কে জানতে গিয়ে আমরা প্রত্যেকটা প্রকারের সমাস সম্পর্কে জেনেছিলাম, তবে সেটা সংক্ষিপ্ত আকারে। আজকের ক্লাসে আমরা বিশদে প্রত্যেকটা শ্রেণী বিভাজন সম্পর্কে জানবো। আজকের ক্লাস না, আজকে সহ পরবর্তী কয়েকটা ক্লাসে আমরা বিশদে জানবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমেই গত ক্লাস থেকে একটু মনে করিয়ে দেই, সমাস কি? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে, তাই না? তাহলে দেখো সমাসে কি হয়? সমাসে হচ্ছে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদ মিলে একটা পদে বা একটা শব্দে পরিণত হয়। তো যা হোক, চলো আমরা তাহলে আজকে দ্বন্দ্ব সমাস এবং তৎপুরুষ সমাস সম্পর্কে বিশদে জানবো। একটা ক্লাসে তো আর প্রত্যেকটা সমাস সম্পর্কে বিশদে আলোচনা করা সম্ভব নয়, এই কারণে আজকে আমরা দ্বন্দ্ব সমাস এবং তৎপুরুষ সমাস সম্পর্কে বিশদে জানবো। অর্থাৎ দ্বন্দ্ব সমাস কি, সেটা ব্যাস বাক্য কেমন হয়, তৎপুরুষ সমাস কাকে বলে, সেটার ব্যাস বাক্য কেমন, প্রভৃতি আমরা জানবো। তাহলে প্রথমেই আমরা জানবো দ্বন্দ্ব সমাস সম্পর্কে। তাহলে দ্বন্দ্ব সমাস কি? যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থে প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আবারও খেয়াল করো, যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমরা আগেই জেনেছিলাম যে সমস্ত পদের প্রথম যে পদটা তাকে পূর্বপদ বলে, সমস্ত পদের শেষে শব্দটাকে পরপদ বলে, তাই না? তাহলে দেখো, যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। একটু উদাহরণ খেয়াল করো। মা, বাবা, দেখো, ভাই, বোন। এইখানে হচ্ছে আমি দুটো সমস্ত পদ, দুটো শব্দ দিলাম। এটা কি? মা, বাবা, আর একটা ভাই, বোন। তাহলে প্রথম শব্দটা খেয়াল করো, এই যে সমস্ত পদটা আছে, এই যে শব্দটা আছে, এইখানে মাকে বোঝাচ্ছে নাকি বাবাকে বোঝাচ্ছে, ভাইকে বোঝাচ্ছে নাকি বোনকে বোঝাচ্ছে? প্রথম শব্দটাতে মা বাবা উভয়েরই প্রাধান্য আছে, উভয়কেই বোঝাচ্ছে। অর্থাৎ মা পূর্বপদ, বাবা পরপদ। এখানে মা বাবা উভয়েরই প্রাধান্য বোঝাচ্ছে, তাহলে এইটা দ্বন্দ্ব সমাস। আবারও খেয়াল করো, ভাই বোন, এখানে কিন্তু শুধু ভাইকে বা শুধু বোনকে বোঝাচ্ছে না, ভাই এবং বোন উভয়কেই বোঝাচ্ছে। অর্থাৎ যে সমাসে পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানলাম। দ্বন্দ্ব সমাসে কি? যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। তো দেখো, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যটা কেমন হয়? দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যটা কেমন? প্রথমে পূর্বপদ, তারপর সংযোজক অব্যয় হিসাবে এবং ও আর, তারপর পরপদ। তাহলে দেখো, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের গঠন পূর্বপদ এবং ও আর, তারপর পরপদ। তো আমরা সবসময় ওটাই লিখব, আমরা এবং আর কখনোই ব্যবহার করব না। তাহলে দ্বন্দ্ব সমাসের গঠন কি হচ্ছে? পূর্বপদ যোগ ও যোগ পরপদ সমান সমান সমস্ত পদ। তাহলে খেয়াল করো, যে শব্দটা দিয়েছিলাম মা বাবা, তাহলে মা বাবা এর ব্যাস বাক্যটা কি হবে? ভালোভাবে খেয়াল করো, প্রথমে কি লিখবো? পূর্বপদ। তাহলে মা বাবার ব্যাস বাক্য, প্রথমে যদি পূর্বপদ লিখি তাহলে কি হবে? মা, তারপর সংযোজক অব্যয় হিসেবে ও, তারপর বাবা সমান সমান মা বাবা।
তাহলে তো দ্বন্দ্ব সমাসের বাক্যের গঠন কি? পূর্বপদ, তারপর ও, তারপর পরপদ। তাহলে মা, দেখো পূর্বপদ লিখেছিলাম, তারপর সংযোজক অব্যয় হিসেবে ও, তারপর বাবা। তাহলে মা ও বাবা সমান সমান মা বাবা। তাহলে খেয়াল করো দ্বন্দ্ব সমাস কিভাবে চিনতে হয়। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য থাকে। শব্দটা দেখলে, শব্দটা অর্থ করলেই বোঝা যায় যে আসলে এটা কি। দেখো মা বাবা উভয় পদের অর্থের প্রাধান্য আছে, সুতরাং এটা দ্বন্দ্ব সমাস। আরো একটা ভাবে দ্বন্দ্ব সমাস চেনা যায়, সেটা হচ্ছে দেখো সিংহভাগ ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন থাকে। আবারও খেয়াল করো পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন থাকে। তাহলে এই পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা দ্বন্দ্ব সমাস। যে শুধুমাত্র দ্বন্দ্ব সমাসে হাইফেন থাকে সেটা কিন্তু না, অন্য সমাসে থাকতে পারে, তবে আমাদের দেখতে হবে পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য থাকলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে। তাহলে খেয়াল করো সেই রকম ভাবে বলেছিলাম ভাই বোন, তাহলে কি হবে? ভাই ও বোন সমান সমান ভাই বোন। তাহলে খেয়াল করো আমরা জানলাম দ্বন্দ্ব সমাস কাকে বলে এবং দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের গঠনটা। তো দেখো দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। দেখো সেগুলো কেমন ভাবে বা কিভাবে। মিলনার্থক, বিরোধার্থক, সমর্থক, আমি সংক্ষেপে লিখছি, পরে আমি তোমাদেরকে বিষয়টা বোঝাচ্ছি। বিপরীত আর্থক বা বিপরীত শব্দ যোগে যাই বল না কেন। সংখ্যাবাচক শব্দ যোগে, তারপর সর্বনামবাচক সর্বযোগে শব্দযোগে, এরপর বিশেষণবাচক শব্দযোগে। তাহলে দেখো এগুলো নিয়ে হচ্ছে আগে আলোচনা করি। দেখো দ্বন্দ্ব সমাস কয়েক ভাবে সাধিত হতে পারে, তো দ্বন্দ্ব সমাসে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণী বিভাজন নেই। তো দেখো দ্বন্দ্ব সমাস কিভাবে হয় বা দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাজন সম্পর্কে বা কয়েক প্রকার দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে কি বিরোধার্থক শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, সমর্থক শব্দযোগে, বিপরীত শব্দযোগে, সংখ্যাবাচক শব্দযোগে, সর্বনামবাচক শব্দযোগে, তাই না, বিশেষণবাচক শব্দযোগে। দেখো মিলনার্থক দ্বন্দ্ব সে কাকে বলে? মিলনার্থক দ্বন্দ্ব অর্থাৎ একটা পূর্বপদ এবং পরপদের সাথে যদি কোনো অভিন্ন সম্পর্ক থাকে বা একটা আত্মীয়তার সম্পর্ক থাকে তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। দেখো মিলনার্থক যেমন প্রথমে বলেছিলাম মা বাবা, তাহলে দুটোর ভিতরে অভিন্ন সম্পর্ক আছে বা একটা আত্মীয়তার বন্ধন আছে। এরপরে বিরোধার্থক অর্থাৎ পূর্বপদ এবং পরপদের ভিতরে যদি বিরোধ বোঝায় তাহলে এটাকে বিরোধার্থক বলে। যেমন ওহি নকুল। এরপর দেখো পূর্বপদ এবং পরপদ যদি সমর্থক শব্দ যোগে হয় তাহলে সেটা হবে সমর্থক শব্দ যোগে বা সমর্থক দ্বন্দ্ব। সেটা কেমন হয়? ধন দৌলত। সেটা যদি বিপরীত শব্দ হয়, বিপরীত পূর্বপদ এবং পরপদ যদি বিপরীত অর্থ বোঝায় তাহলে সেটা বিপরীত অর্থক দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক শব্দ হতে পারে যেমন 9 6, সেটা সর্বনাম পদে সর্বনাম পদ ব্যবহার করে হতে পারে, সেটা বিশেষণ ভালো মন্দ। তাহলে খেয়াল করো
যদি পূর্বপদ এবং পরপদের ভিতরে অভিন্ন সম্পর্ক থাকে বা একটা আত্মীয়তার সম্পর্ক থাকে তাহলে সেটা মিলনার্থক দ্বন্দ্ব বলে সেটাকে। আর যদি পূর্বপদ পরপদের ভিতরে যদি বিরোধ বোঝায় তাহলে সেটা বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। যদি পূর্বপদ এবং পরপদ সমর্থক শব্দ হয় বা সমর্থক শব্দযোগী দ্বন্দ্ব সমাস যদি হয় তাহলে সেটা হবে সমর্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। যদি সেটা পূর্বপদ পরপদ যদি বিপরীত অর্থ প্রকাশ করে তাহলে সেটা বিপরীত অর্থ যোগে বা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। যদি সংখ্যাবাচক শব্দ হয় তাহলে সেটা হবে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। যদি সেটা সর্বনাম পদ যোগে হয় তাহলে কি হবে সর্বনাম বাচক বা সর্বনাম বাচক দ্বন্দ্ব সমাস। এরপরে বিশেষণ, যদি দুটোই বিশেষণ হয় তাহলে বিশেষণ বাচক দ্বন্দ্ব সমাস। এইভাবে হচ্ছে বিভিন্ন ভাবে দ্বন্দ্ব সমাস হয় বা হতে পারে। তাহলে দেখো এখানে তাহলে এটার ব্যাকরণ কেমন হচ্ছে মা ও বাবা, ওহি ও নকুল, ধন ও দৌলত, আয় ও ব্যয়, নয় ও ছয়, যে ও সে, ভালো ও মন্দ। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে একটু জানলাম। এরপর দেখো দ্বন্দ্ব সমাস সম্পর্কে আর যেটা জানতে হবে হচ্ছে কি দুটো জিনিস জানতে হবে একটু ভালো করে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব আর বহুপদী দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ থেকে বিভক্তি লোপ পায় না, অর্থাৎ বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয়, যে দ্বন্দ্ব সমাস হয় তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। অলুক সম্পর্কে একটু বলি। অলুক বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় তাকে অলুক বলে। সেটা যদি দ্বন্দ্ব সমাসে হয় তাহলে সেটা অলুক দ্বন্দ্ব, সেটা যদি তৎপুরুষ সমাসে হয় তাহলে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। ভালোভাবে খেয়াল করো, অর্থাৎ অলুক মানে যেখানে বিভক্তি লোপ পাবে না। তাহলে অলুক দ্বন্দ্ব সে কি? যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না, পূর্বপদ পরপদ কোথা থেকে বিভক্তি লোপ পাবে না, তো বিভক্তি লোপ না পেয়ে যে দ্বন্দ্ব সমাসটা হবে সেটা অলুক দ্বন্দ্ব। মাঠে ঘাটে, মাঠে ঘাটে, তাহলে দেখো মাঠে ঘাটে, মাঠে ও ঘাটে, মাঠ ঘাট কিন্তু হবে না। এরপরে বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাসে কি? যে দ্বন্দ্ব সমাসে দুই বা দুইয়ের অধিক, ভালোভাবে খেয়াল করো, দুইয়ের অধিক সমসমান পদ থাকে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম যে দ্বন্দ্ব সমাসে কিন্তু দ্বন্দ্ব শব্দের অর্থ আমরা জানি যে জোড়া, তাই না? তো দেখো এখানে দ্বন্দ্ব সমাসে আমরা প্রত্যেকটা পূর্বপদ পরপদ দুইটা মাত্র পদ দেখেছি, কিন্তু যদি দুইয়ের অধিক পদ থাকে তাহলে সেটা হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে বহুপদী দ্বন্দ্ব সমাস সেটা কেমন হতে পারে? না কান গলা। দেখো নাক কান গলা, এখানে নাক কান গলা বললাম, তাহলে দেখো এখানে কি নাক বোঝাচ্ছে নাকি কান বোঝাচ্ছে নাকি গলা বোঝাচ্ছে? নাক কান গলা তিনটাকে কিন্তু হচ্ছে বোঝাচ্ছে। তাহলে এটার ব্যাকরণ কি হবে? নাক কান ও গলা সমান সমান নাক কান গলা। অর্থাৎ বহুপদী দ্বন্দ্ব সমাসে শেষ যে পদটা থাকে তার আগে সংযোজক অব্যয়টা অর্থাৎ ওটা লিখতে হয়। তাহলে এতক্ষণ আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানলাম। এরপর আমরা জানবো তৎপুরুষ সমাস সম্পর্কে। তাহলে দেখো তৎপুরুষ সমাস সে কি? পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থ যেখানে প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থে প্রাধান্য পাবে তাকে তৎপুরুষ সমাস বলে। আমি আবারও বলছি, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থে প্রাধান্য থাকে বা পরপদের অর্থেই প্রধান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে দেখো একটু উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। চায়ের বাগান সমান সমান চা বাগান। তাহলে এখানে একটু খেয়াল করো যে চায়ের বাগান সমান সমান কি হচ্ছে?
চা বাগান। তাহলে এখানে পূর্বপদ কি ছিল? চা। পূর্বপদ ছিল চা এবং পরপদ ছিল বাগান। তাহলে চায়ের বাগান সমান সমান কি হচ্ছে? চা বাগান। তাহলে চায়ের এখানে চা এর সঙ্গে র বা এর অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যুক্ত ছিল, তাই না? সমস্ত পদে এসে এসে ষষ্ঠী বিভক্তি কিন্তু লোপ পেয়েছে, তাই না? সেখানে কি হয়েছে? চা। তাহলে চা বাগান। এবার খেয়াল করো, চা বাগান, চা বাগান বলতে কি চা বোঝায় নাকি বাগান বোঝায়? বাগানকে বোঝায়, তাই না? বাগানকে বোঝায়। কিসের বাগান? চায়ের বাগান। তাহলে এখানে কিন্তু চা বাগান, চা বাগান বলতে কিন্তু বাগানকে বোঝায়, চায়ের বাগান পরপদের অর্থে প্রাধান্য। তাহলে খেয়াল করো, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থে প্রাধান্য থাকে তাকে তৎপুরুষ সমাস বলে। আবারও খেয়াল করো, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থে প্রাধান্য থাকে তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে এইখানে একটু আমাদের জানতে হবে যে বিভক্তি। আমরা বিভক্তি সম্পর্কে শব্দ গঠন অধ্যায় একেবারে প্রথম ক্লাসে জেনেছিলাম যে বিভক্তি সে কি। বাক্যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক বোঝানোর জন্য যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ বা শব্দ ব্যবহৃত হয় সেগুলোকে বলে বিভক্তি। তো আমরা জেনেছিলাম যে বিভক্তি মোট 7 প্রকার, প্রথমা বিভক্তি থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত। তাহলে খেয়াল করো, প্রথমা বিভক্তি থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত। তো প্রথমা বিভক্তি অর্থাৎ যেখানে কোনো বিভক্তি নেই সেখানে শূন্য বা প্রথমা বিভক্তি। আর তারপর থেকে দেখো আমরা বিভক্তি সম্পর্কে একটু জেনে নেব, বিভক্তি গুলো একটু জানব। দ্বিতীয়া বিভক্তি কি আছে? কে, রে। এরপর আমরা জানবো তৃতীয়া বিভক্তি সম্পর্কে। তৃতীয়া বিভক্তি সম্পর্ক দেখো সেগুলো কি কি আছে? দ্বারা, দিয়ে। এরপর চতুর্থী বিভক্তি সম্পর্কে আমরা জানবো, কে, জন্য বা নিমিত্ত। এরপর আমরা জানবো পঞ্চমী বিভক্তি সম্পর্কে, হতে, থেকে, চে। এরপর আমরা জানবো ষষ্ঠী। ষষ্ঠী বিভক্তি আছে র বা এর। এরপর আমরা জানবো সপ্তমী বিভক্তি সম্পর্কে, এ, অ, তে। দেখো এটা আমাদের প্রয়োজন হবে তৎপুরুষ সমাস সম্পর্কে জানতে। তো তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থে প্রাধান্য থাকে তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে বিভক্তিগুলো আবার জানতেই হচ্ছে। তাহলে দ্বিতীয় বিভক্তি কে, রে। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়ে। চতুর্থী কে, জন্য বা নিমিত্ত। এরপর পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চে। ষষ্ঠী বিভক্তি র বা এর। এরপর সপ্তমী বিভক্তি এ, অ, তে, তাই না? তাহলে খেয়াল করো, তৎপুরুষ সমাস মোট 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার। তো সেই তৎপুরুষ সমাস 9 প্রকারের ভিতরে কি কি আছে? দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। তারপর আছে নং তৎপুরুষ, অলুক তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ। তো আমরা এরপরে প্রত্যেকটা তৎপুরুষ সমাস সম্পর্কে জানবো। তাহলে খেয়াল করো, এই বিভক্তি অনুসারে কিন্তু কয়টা আছে? 6টা। দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এরপর কি আছে? অলুক তৎপুরুষ, নং তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ। তাহলে আমরা এবার প্রত্যেকটা সম্পর্কে একটু জানবো। তো দেখো, দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্বপদ থেকে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। তৃতীয়া বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।
তাহলে খেয়াল করো এইখানে 6টা তৎপুরুষ সমাস কিন্তু আমি একেবারেই করে যেতে পারতেছি, বাকি 3টা আলাদা আলাদা করে আমি তোমাদেরকে একটু বোঝাবো। এইগুলো নিয়ে আলাদা আলাদা করে বিশদে না বোঝানো তোমরা পারবে। তাহলে দেখো দ্বিতীয় থেকে শুরু করে সপ্তমী, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি লোপ পেলে তৃতীয় তৎপুরুষ, চতুর্থী পেলে চতুর্থী, এরকম ভাবে সপ্তমী পর্যন্ত। তাহলে এগুলোর ব্যাস বাক্য কেমন হয় ভালোভাবে খেয়াল করো। আমি একটা ব্যাস বাক্য দিব, সেই একটা দিয়ে দেখবা প্রায় প্রত্যেকটা কাজ হবে পূর্বপদ যোগ বিভক্তি যোগ পরপদ সমান সমান সমস্ত পদ। তাহলে এখানে খেয়াল করো যে দ্বিতীয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের গঠনটা কি? প্রথমে পূর্বপদ, পূর্বপদের সাথে কে, তারপর পরপদ সমান সমান সমস্ত পদ। তারপর তৃতীয় তৎপুরুষ সমাসের গঠন কি? পূর্বপদ, তারপর দ্বারা বা দিয়ে, তারপর পরপদ। চতুর্থী তৎপুরুষ সমাসের গঠন কি? পূর্বপদ, পূর্বপদের সাথে হয় কে যোগ করতে হবে, না হয় জন্য, তারপর কি? পরপদ। তারপর পঞ্চমী তৎপুরুষ সমাস পূর্বপদ, পূর্বপদের পরে কি হবে? হতে, থেকে বা চেয়ে, তারপর পরপদ। ষষ্ঠী তৎপুরুষ সমাস কি হবে? পূর্বপদের সাথে প্রথমে পূর্বপদ, তার সাথে র বা এর, তারপর পরপদ সমান সমান সমস্ত পদ। সপ্তমী তৎপুরুষ সমাসের গঠন কেমন হবে খেয়াল করো। পূর্বপদ, পূর্বপদের সাথে এ অ তে, তারপর কি হবে? পরপদ। তাহলে হচ্ছে একটু খেয়াল করো, প্রথমে দ্বিতীয় তৎপুরুষ সমাসের একটা উদাহরণ, দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে একটা উদাহরণ দেখা যাক। তাহলে প্রথমে দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে একটু প্রাণী হত্যা। তাহলে দেখো প্রাণী হত্যা, তাহলে প্রাণী হত্যা সে কি জিনিস? প্রাণীকে হত্যা, তাই না? প্রাণীকে হত্যা। তাহলে এখানে খেয়াল করো প্রাণীকে হত্যা সমান সমান কি হচ্ছে? প্রাণী হত্যা। তাহলে দেখো এটার ব্যাস বাক্য কি হচ্ছে? প্রাণী, তার সাথে কে যোগ করলাম, কি হলো? প্রাণীকে হত্যা সমান সমান কি হলো? প্রাণী হত্যা। তাহলে দেখো ব্যাস বাক্য কি হচ্ছে? প্রাণী, পূর্বপদ কি লিখেছিলাম? প্রাণী, এরপরে দ্বিতীয় বিভক্তি যোগ করেছি, সেই প্রাণীর সঙ্গে কি লিখেছি? কে, তারপরে পরপদ, পরপদ কি ছিল? হত্যা। তাহলে পূর্বপদ, তারপর বিভক্তি, তারপর হত্যা, তাহলে প্রাণীকে হত্যা সমান সমান প্রাণী হত্যা। এরপরে খেয়াল করো বিপদাপন্ন, বিপদকে আপন্ন সমান সমান বিপদাপন্ন, তাই না? তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে জানলাম। এরপর তৃতীয় তৎপুরুষ সমাস, দেখো তৃতীয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের গঠন কেমন হবে? যে পূর্বপদ, তারপরে দ্বারা দিয়া কর্তৃক, তারপর পরপদ, তাই না? তাহলে শ্রম লব্ধ, শ্রম লব্ধ অর্থাৎ কি? শ্রমের দ্বারা বা শ্রম দ্বারা লব্ধ। মধু মাখা, মধু দিয়ে মাখা, তাই না? এরপরে খেয়াল করো চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসের চতুর্থী বিভক্তি লোপ পায় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে, তাই না? তাহলে খেয়াল করো চতুর্থী তৎপুরুষ সমাস কেমন হতে পারে? গুরুকে ভক্তি সমান সমান গুরু ভক্তি, গুরুকে ভক্তি সমান সমান গুরু ভক্তি। তাহলে দেখো গুরু, গুরু ভক্তি যেটা আছে, গুরু পূর্বপদ এবং ভক্তি পরপদ। তাহলে গুরু এর সঙ্গে কে যুক্ত হচ্ছে, তারপর ভক্তি, অর্থাৎ গুরু পূর্বপদের সঙ্গে কে যোগ করলাম, তারপরে হচ্ছে ভক্তি, অর্থাৎ পূর্বপদ, তারপর কে যোগ করলাম, তারপর পরপদ, গুরুকে ভক্তি। এবার দেখো তোমাদের মনে প্রশ্ন আসে যে স্যার তাহলে দ্বিতীয় বিভক্তিতেও কে আছে আবার চতুর্থী বিভক্তিতেও কে আছে, তাই না? তাহলে আমরা কিভাবে বুঝবো? তোমরা এটা একটু খেয়াল রাখবা যে এখানে সম্প্রদান, অর্থাৎ চতুর্থী বিভক্তিতে অর্থাৎ আমরা কারক পড়ছিলাম সম্প্রদান কারক, মনে আছে? কি বলেছিলাম? যে কাউকে কোনো কিছু সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বা হচ্ছে পূজা করা বা শ্রদ্ধা করা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক। তো এখানে এই কেটা ভালোভাবে খেয়াল করবো, কাউকে কোনো কিছু দান করা, সম্প্রদান করা বা যদি শ্রদ্ধা ভক্তি করা বোঝায় তাহলে চতুর্থী বিভক্তি হবে কে, না হলে সমস্ত কেই দ্বিতীয় বিভক্তি। তাহলে খেয়াল করো এইখানে চতুর্থী বিভক্তি সবসময় জন্য বা নিমিত্ত অর্থেই হয়, কে খুব কমই পাওয়া যায় বা হয়। দেখো এখানে আছে কি জন্য, জন্যটাই হচ্ছে বেশি ব্যবহৃত হয়। তাহলে এখানে একটু খেয়াল করো যে এখানে কেমন হয় জন্য বা নিমিত্ত অর্থে বিয়ে পাগল,
বিয়ে পাগল, বিয়ের জন্য পাগল। বসত বাড়ি, বসতের জন্য বাড়ি। তাহলে খেয়াল করো এখানে কি হচ্ছে, বসত বাড়ি, বসতের জন্য বাড়ি, তাই না? এরপরে পঞ্চমী তৎপুরুষ, যে তৎপুরুষ সমাস থেকে পঞ্চমী বিভক্তি লোপ পায় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী বিভক্তি কোনগুলো? হতে, থেকে, চেয়ে, তাই না? তাহলে খেয়াল করো এটার ব্যাখ্যা, তাহলে কি হবে? প্রথমে পূর্বপদ, তারপরে হতে, থেকে, চেয়ে, তারপরে পরপদ, তাই না? বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত। ভালোভাবে খেয়াল করো, বিলাত ফেরত, বিলাত পূর্বপদ আর ফেরত পরপদ। তাহলে এটার বাক্য কি হচ্ছে? প্রথমে পূর্বপদ লিখবো কি? বিলাত, তারপরে কি লিখলাম? থেকে, তারপরে কি? ফেরত, ফেরত হচ্ছে পরপদ। তাহলে বিলাত থেকে ফেরত সমান সমান বিলাত ফেরত, তাই না? প্রাণ প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়। ভালোভাবে খেয়াল করো, এরপরে আমরা জানবো ষষ্ঠী তৎপুরুষ সমাস সম্পর্কে। ষষ্ঠী, যে তৎপুরুষ সমাসের ষষ্ঠী বিভক্তি লোপ পায় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। তাহলে দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাস থেকে কি হয়? র বা এর তো ষষ্ঠী বিভক্তি লোপ পায়। এর ব্যাস বাক্যের গঠনটা কেমন হয়? পূর্বপদ, পূর্বপদের সাথে কি যোগ করতে হয়? র বা এর, তারপর পরপদ সমান সমান সমস্ত পদ। তাহলে ষষ্ঠী কি? ভালোভাবে খেয়াল করো, রাজার পুত্র সমান সমান রাজপুত্র। তাহলে দেখো রাজার পুত্র, রাজপুত্র। তাহলে রাজপুত্র, এখানে রাজ ছিল কি? রাজার পুত্র সমান সমান রাজপুত্র। রাজার সাথে কি যোগ করা ছিল? র বা এর, তাই না? সে র বা এর লোপ পেয়েছে। চায়ের বাগান, যেটা প্রথমে উদাহরণ দিলাম, চায়ের বাগান সমান সমান চা বাগান। চায়ের, চা এর সঙ্গে র বা এর ছিল, তারপর বাগান, তাই না? তাহলে প্রথমে কি লিখবো? পূর্বপদ, পূর্বপদের সাথে র বা এর, তারপর বাগান, সরি তারপর হচ্ছে বাগান, অর্থাৎ হচ্ছে পরপদ। তাহলে খেয়াল করো, এটা জানলাম, এই একসঙ্গে সব বলছি যাতে তোমাদের তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয়, অনেকটা সময় ব্যয় না হয়। এরপর সপ্তমী তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে সপ্তমী বিভক্তি লোপ পায় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। তো সপ্তমী বিভক্তি কোনগুলো? এ, অ, তে, তাই না? তাহলে এটার বাক্য কি হয়? প্রথমে পূর্বপদ, তারপরে সে পূর্বপদের সাথে হচ্ছে কি যোগ করা হবে? এ অন্তস্থ বা তে, তারপরে পরপদ সমান সমান সমস্ত পদ, তাই না? যেমন দেখো, গাছে পাকা, গাছ পাকা। দিবায় নিদ্রা, দিবা নিদ্রা। তাহলে দেখো গাছে পাকা, গাছে পাকা, গাছ, গাছ এর সঙ্গে সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে কি? এ, গাছে, তারপরে কি? পাকা। তাহলে গাছে পাকা, এখানে গাছ পূর্বপদ, পাকা পরপদ। তাহলে এটার ব্যাস বাক্য দেখো, গাছ পূর্বপদ, তারপরে কি যোগ করা হয়েছে? এ, গাছে, তারপর পরপদ কি? পাকা। গাছে পাকা সমান সমান গাছ পাকা। দিবা নিদ্রা, দিবায় নিদ্রা, দিবায় অন্তস্থ যোগ হয়েছে, দিবায় নিদ্রা সমান সমান দিবা নিদ্রা। তাহলে খেয়াল করো, দ্বিতীয়া বিভক্তি থেকে শুরু করে সপ্তমী বিভক্তি, অর্থাৎ যে বিভক্তি লোপ পেয়ে সমাস হয় তাকে সেই, অর্থাৎ সেই বিভক্তির নাম অনুসারে সেই সমাসের নাম হয়। দ্বিতীয়া লোপ পেলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া বিভক্তি লোপ পেলে তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ সমাস, এরকম ভাবে সপ্তমী পর্যন্ত। তো এরপরে দ্বিতীয়া বিভক্তি এবং ষষ্ঠীতে কিছু কিছু ব্যতিক্রমী জায়গা আছে বা একটু অন্যরকম আছে, সেগুলো আমরা ক্লাসের শেষে জানবো। অর্থাৎ প্রত্যেকটা ব্যতিক্রম গুলো আমরা পরে জানবো, শেষে জানবো। আগে নিয়মের গুলো জানবো, একটু যেগুলো ব্যতিক্রম সেগুলো বিশেষ যত্ন সহকারে শেষের দিকে আমরা জানবো। তাহলে দেখো, এরপরে আর তিনটা আছে, এটা হচ্ছে কি? অলুক, অলুক তৎপুরুষ, এরপর আছে নং বা নর্থক তৎপুরুষ, এরপর আছে উপপদ তৎপুরুষ। তাহলে অলুক তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না, অর্থাৎ বিভক্তি লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। তাহলে দেখো সেটা হচ্ছে কেমন হতে পারে? কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম যে চা বাগান, চায়ের বাগান সমান সমান চা বাগান। কিন্তু আমি যদি বলতাম চায়ের দোকান, তাহলে সেটা কিন্তু সমান সমান, অর্থাৎ সেটা সমস্ত পদ কিন্তু চা দোকান হতো না, কি হতো? চায়ের দোকান, চায়ের
দোকান। তাহলে খেয়াল করো চায়ের দোকান সেটার সমস্ত পদ কি চায়ের দোকান। রবাইয়ের ষষ্ঠী বিভক্তি সেটা কিন্তু লোপ পাচ্ছে না, অর্থাৎ যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না, অর্থাৎ বিভক্তি লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে অলোপ তৎপুরুষ সমাস বলে। তেলে ভাজা সমান সমান তেল ভাজা কিন্তু হচ্ছে না, তেলে ভাজা এটা সমস্ত পদ হচ্ছে তেলে ভাজা, অর্থাৎ এখানে সপ্তমী বিভক্তি ছিল, সপ্তমী বিভক্তি ছিল কিন্তু লোপ পায়নি, সুতরাং এটা অলোপ তৎপুরুষ সমাস। এরপরে আছে নম বা নর্থক তৎপুরুষ সমাস। নম তৎপুরুষ সমাস সে কি পূর্ব পদে না, নেই, নয় প্রভৃতি নবোধক অব্যয় পদ থাকে। আবারও খেয়াল করো পূর্ব পদে না, নেই, নয় প্রভৃতি নাবোধক অব্যয় পদ যোগে যে শব্দগুলো গঠিত হয় বা যে সমাস হয় তাকে নম তৎপুরুষ সমাস বলে। এইখানে পূর্ব পদ সব সময় নাবোধক অব্যয় থাকে, নাই, নেই, নয় প্রভৃতি, এবং তারপরে একটা বিশেষ্য পদ বা বিশেষণ পদ থাকে। তাহলে খেয়াল করো যে নম, ন বিশ্বাস সমান সমান অবিশ্বাস। ন বা নয় লৌকিক, লৌকিক সমান সমান অলৌকিক। তাহলে খেয়াল করো ন বিশ্বাস বা নয় বিশ্বাস সেটা কি অবিশ্বাস, ন লৌকিক অলৌকিক বা না নয় লৌকিক অলৌকিক। তাহলে দেখো পূর্বপদ, পূর্ব পদে যেখানে নাবোধক বা নেতিবাচক অব্যয় পদ থাকে তাকে নম তৎপুরুষ সমাস বলে। তাহলে এইখানে একটু হচ্ছে খেয়াল করো যে ন বিশ্বাস সমান সমান অবিশ্বাস, ন লৌকিক সমান সমান অলৌকিক, তাই না? তো এই আমরা নম তৎপুরুষ সমাসটা কিভাবে চিনব? যে শব্দগুলো নেতিবাচক হবে, ভালোভাবে খেয়াল করো, যে শব্দগুলো নেতিবাচক আছে, নেতিবাচক শব্দগুলো আমরা ভালোভাবে খেয়াল করব, নেতিবাচক শব্দগুলোই হয় নম তৎপুরুষ না হলে নম বহুব্রীহি সমাস। ভালোভাবে খেয়াল করো, আমরা খুব সহজে চিনতে পারবো এই শব্দগুলো কি। এই শব্দগুলো হচ্ছে প্রথমে অ, আ, তারপর হচ্ছে অন থাকে, তাই না? অনাবৃষ্টি, যেমন অনাসৃষ্টি। তো এখানে খেয়াল করো তাহলে এইখানে যে শব্দগুলো বা যে সমস্ত পদগুলো নেতিবাচক বা নাবোধক শব্দ বা নাবোধক অর্থ বোঝায় সেগুলোকে আমরা কি বলবো? সেগুলো হয় নং তৎপুরুষ না হলে নং বহুব্রীহি। তাহলে নং তৎপুরুষ এবং নং বহুব্রীহির ভিতরে হচ্ছে পার্থক্য আমরা কিভাবে করব? সেটা যদি পরপদের অর্থের প্রাধান্য থাকে, পরপদের অর্থের প্রাধান্য থাকলে সেটা তৎপুরুষ, আর যদি সেটা পূর্বপদ পরপদ কোন পদের অর্থের প্রাধান্য না দিয়ে যদি অন্য কোনো আরেকটা পদকে বোঝায় তাহলে সেটা কি হবে? সেটা নং বহুব্রীহি। তাহলে খেয়াল করো অবিশ্বাস, অবিশ্বাস মানে কি বিশ্বাস নেই এমন, তাই না? বিশ্বাস নেই বা বিশ্বাসের অভাব, তাহলে বিশ্বাস নেই তার মানে অবিশ্বাস, শব্দটা বিশ্বাস নেই অর্থাৎ এটা নেতিবাচক, তাই না? অবিশ্বাস। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা তাহলে কি হচ্ছে? এটা ন তৎপুরুষ সমাস। ন বিশ্বাস, ন বিশ্বাস, দেখো ন বিশ্বাস সমান কি হচ্ছে? অবিশ্বাস। কিন্তু এইটা অবিশ্বাস না হয়ে শব্দটা যদি বিশ্বাসী হতো, অবিশ্বাসী, অবিশ্বাসী, তাহলে অবিশ্বাসী মানে কি? যে বিশ্বাস করে না, তাই না? ভালো, যার বিশ্বাস নেই সেই অবিশ্বাসী। তাহলে হচ্ছে খেয়াল করো, তাহলে সেটা কি হবে? বিশ্বাস নাই যা সমান সমান অবিশ্বাসী। তাহলে কি বললাম? যে নেতিবাচক যে শব্দগুলো আছে, নেতিবাচক শব্দগুলো হয় নম তৎপুরুষ না হয় নম বহুব্রীহি হবে। সেটা যদি পরপদের অর্থের প্রাধান্য থাকে তাহলে সেটা কি হবে? নম তৎপুরুষ। আর সেটা যদি পূর্বপদ পরপদ কোন পদের অর্থের প্রাধান্য বুঝে অন্য আরেকটা বোঝায় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে নম বহুব্রীহি। দেখো বিশ্বাস নেই যা, এখানে বিশ্বাস বোঝাচ্ছে না, কিন্তু যার বিশ্বাস নেই সেই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ বিশ্বাস ছাড়া যার বিশ্বাস নেই সেই ব্যক্তিকে, এখানে বিশ্বাসকে কিন্তু বোঝাচ্ছে না, তাই না? কিন্তু প্রথমটা কি ছিল? যে বিশ্বাসের অভাব, বিশ্বাস নেই এমন, বিশ্বাস না থাকলে সেটা অবিশ্বাস, বিশ্বাস না থাকলে অবিশ্বাস। বিশ্বাসের অর্থে প্রাধান্য আছে, কিন্তু পরেরটায় বিশ্বাস কি
যে যার বিশ্বাস নেই সেই অবিশ্বাসী অর্থাৎ অন্য একজন ব্যক্তিকে বোঝাইছে। তাহলে নং তৎপুরুষ সমাস সম্পর্কে জানলাম। এরপর আমরা জানবো উপপদ তৎপুরুষ সমাস সম্পর্কে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো যে উপপদ তৎপুরুষ সমাসে কি। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। ভালোভাবে খেয়াল করো, উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এইবার উপপদ সে কি জিনিস বা কৃদন্ত পদ সে কি জিনিস এটা তোমাদের জানতে হবে। তো আমরা ইতিপূর্বেই জেনেছি যে কৃদন্ত পদ সে কি। কৃত প্রত্যয়ের মাধ্যমে সৃষ্ট যে শব্দগুলো আছে সেগুলোকে কি বলে? কৃদন্ত পদ। তো ভালোভাবে খেয়াল করবে, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। ধরা, একটা শব্দ কি লিখলাম? ধরা। তাহলে ধরা এইটা যদি প্রকৃতি প্রত্যয় হিসাবে যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে? ধর যোগ আ, তাহলে কি হবে? ধরা। তাহলে ধর যোগ আ সমান সমান ধরা, তাই না? তাহলে এইখানে খেয়াল করো, এটা একটা কৃত প্রত্যয়ের মাধ্যমে সৃষ্ট শব্দ, আর কৃত প্রত্যয়ের মাধ্যমে সৃষ্ট পদ কিংবা শব্দকে বলে কৃদন্ত পদ। তাহলে এখানে ধরা কি? ধরা হচ্ছে কৃদন্ত পদ। তাহলে খেয়াল করো, ধরার আগে যদি কোনো শব্দ থাকতো, মনে করো ছেলে ধরা, শব্দটা হচ্ছে ছেলে ধরা, তাহলে দেখো এইটা কি? কৃদন্ত পদ। কৃদন্ত পদের আগে একটা শব্দ ছিল না? তাহলে কৃদন্ত পদের আগে যে শব্দটা থাকে সেইটাকে বলে উপপদ। উপপদ। আর এইটা হচ্ছে কি? এটা কৃত প্রত্যয়ের মাধ্যমে সৃষ্ট শব্দগুলো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কৃদন্ত পদ। তাহলে খেয়াল করো, কোন কৃদন্ত পদের আগে যদি শব্দ থাকে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে উপপদ। তাহলে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তো উপপদ তৎপুরুষ সমাসে কেমন? প্রথমে একটা শব্দ থাকে, শব্দের পরে একটা ধাতু, ধাতুর পরে প্রত্যয়, অর্থাৎ একটা কৃত প্রত্যয়ন্ত শব্দ থাকে। তাহলে এখানে খেয়াল করো, ছেলে ধরা, এইখানে ছেলে উপপদ এবং ধরাটা হচ্ছে কি? পরপদ। তাহলে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তাহলে খেয়াল করো, ছেলে ধরে যে সমান সমান ছেলে ধরা, তাই না? তাহলে খেয়াল করো, এখানে ছেলে ছিল পূর্বপদ, ধরা ছিল হচ্ছে কি? পরপদ, তাই না? ছেলে ধরে যে সমান সমান ছেলে ধরা, এটা হচ্ছে কি? উপপদ তৎপুরুষ সমাস। কেন? উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তাহলে উপপদ তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যটা কেমন হয়? ভালোভাবে খেয়াল করো, উপপদ তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যটা কেমন হয়? প্রথমে লিখতে হয় পূর্বপদ, প্রথমে লিখবো পূর্বপদ, তাই না? পূর্বপদের পরে লিখবো ক্রিয়া। আমি এখানে বোঝার সুবিধার্থে লিখছি হচ্ছে ক্রিয়া, ক্রিয়া। তারপরে লিখবো যে বা যা সমান সমান সমস্ত পদ। যে বা যা কেমন বলছি, যদি সেটা ব্যক্তিবাচক হয় তাহলে যে লিখবো, এবং যদি সেটা বস্তুবাচক হয় তাহলে সেটা হচ্ছে কি লিখবো? সেটা আমরা যা লিখবো, তাই না? তাহলে খেয়াল করে, এখানে ক্রিয়া কেন বলছি? ক্রিয়া মানে কি? কোনো কিছু করা যাওয়া ইত্যাদি যে ক্রিয়া, অর্থাৎ এখানে যে কৃদন্ত পদটা আছে, অর্থাৎ যে কৃত প্রত্যয়ের মাধ্যমে যে সৃষ্ট যে শব্দটা আছে সেই শব্দ অনুসারে বা সেই কৃদন্ত পদ অনুসারে কিন্তু হচ্ছে আমার এখানে ক্রিয়াপদটা বসবে। তাহলে ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে কি হয়েছে? পূর্বপদ। এখানে ছেলে দ্বারা কি ছিল? পূর্বপদ। তাহলে লিখলাম কি? ছেলে। এরপরে কি লিখলাম? ক্রিয়াপদ কি লিখলাম? ধরে। ধরে কোথা থেকে আসলো? ধরা। অর্থাৎ আমার যে কৃদন্ত পদটা ছিল সেই কৃদন্ত পদ থেকে আসলো কি? আসলো ধরে। তারপরে কি আসলো? যে, তাই না? সমান সমান কি আসলো? ছেলে ধরা। তাহলে দেখো, ছেলে ধরে যে সমান সমান ছেলে ধরা। তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্য কেমন হয়? প্রথমে পূর্বপদ লিখতে হয়, তারপরে ওই সমাসের শেষে যে শব্দটা থাকে, যে কৃদন্ত পদটা থাকে সেই কৃদন্ত পদ অনুসারে একটা ক্রিয়া পদ লিখতে হয়, তারপরে যে বা যা। তাহলে ছেলে ধরে যে ছেলে ধরা। জাদুকর, জাদু করে যে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, তাই না? তাহলে খেয়াল করো, আমরা উপপদ তৎপুরুষ সমাস সম্পর্কে জানলাম। তাহলে আজকের ক্লাসে আমরা দুইটা সমাস সম্পর্কে জানলাম বিশদে।
এক দ্বন্দ্ব সমাস এবং দুই তৎপুরুষ সমাস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্লাসটা ভিডিওটা কয়েকবার তোমরা দেখো, দেখে যার যেখানে সমস্যা আমাকে কমেন্ট করে জানাও, সমস্যাগুলো আমি অবশ্যই তোমাদেরকে সলভ করে দিব। আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি যে সমাসগুলো আছে, আজকে আমরা দুটো সমাস সম্পর্কে জানলাম, আর চারটা সমাস তো বাকি রয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা যতটা সম্ভব, প্রত্যেকটা ক্লাসে দুইটা হোক বা একটা ক্লাসে তিনটা হোক, যেভাবেই হোক না কেন, আমরা পরবর্তী ক্লাসগুলোতে সমাস সম্পর্কে বিশদে জানবো। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো তোমরা, দেখা হবে পরবর্তী ক্লাসে।